হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওসিএস একাডেমি। তোমরা যারা বাংলাদেশ এয়ারফোর্সে অফিসার ক্যাডেট পদে যোগদান করতে চাও, তাদের ফার্স্ট এক্সামের পার্ট হচ্ছে তোমাদের রিটেন এক্সাম, যেখানে তোমাদের ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ আইকিউ থেকে কোয়েশ্চেন আসে। তো আজকে তোমাদের ফিজিক্স পার্টের ফার্স্ট ক্লাস নেওয়া হবে, যেখানে আমি ফার্স্ট পার্টে কয়টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং এগুলোর যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আহ, সেগুলো থেকে কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে আমি তোমাদেরকে সেসব কোয়েশ্চেনের অ্যান্সার সলিউশনস দিব এন্ড দেখাবো যে আসলে কি টাইপের কোয়েশ্চেন তোমাদের এই প্রিলিমিনারি এক্সামিনেশনে আসে, যাতে করে তোমরা আগে থেকে ধারণা নিতে পারো যে এই টাইপের এক্সামে ভালো করার জন্য কি টাইপের পড়াশোনা করতে হবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যায়। ওকে, ফার্স্টে ক্লাস আউটলাইন, যেখানে হচ্ছে আমরা কোন কোন চ্যাপ্টারে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব। ফার্স্টে হচ্ছে ভেক্টরে দেখি, ভেক্টরের নাল ভেক্টরের কনসেপ্ট, ইউনিট ভেক্টর, ক্যালকুলাস, অপারেশন, ভেক্টরের অ্যাঙ্গেলস বের করা অ্যান্ড কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট আলাদা করা, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এরপরে মোশনে আছে হচ্ছে প্রজেক্টাইল, ল অফ ফলিং বডিজ, ইউনিট অ্যান্ড ডাইমেনশনস, অ্যাঙ্গুলার মোশনস অ্যান্ড গ্রাফস। গ্রাফস বলতে আর কি, যে কোনো দুইটা তোমার রাশির যে ক্রস করলে যে গ্রাফটা পাওয়া যায়, এই গ্রাফ রিলেটেড অনেক কোয়েশ্চেন কিন্তু আসে। আর ফোর্স অ্যান্ড ওয়ার্কে ফান্ডামেন্টাল ফোর্সেস, নিউটনস ল, মোমেন্টাম, ইনার্শিয়া, টর্ক আর মেকানিক্যাল এনার্জি। অর্থাৎ তোমাদের এই কয়টা মানে যে যে তিনটা চ্যাপ্টার নিয়ে আমি আজকে ক্লাসটা নিব, এগুলোর কনসেপ্ট গুলো দেখলে তোমরা বুঝবা যে আসলে খুবই কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আসে এখানে, কিন্তু অ্যাডমিশন টেস্টের মতো অতটাও ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন করা হয় না। জাস্ট তোমার বেসিক কনসেপ্ট থেকে কিছু খুবই হালকা এবং ইজি ম্যাথ দেওয়া হয়, তো আমরা সেগুলোই আজকে দেখবো। সো চলো শুরু করা যাক। ফার্স্ট এ ভেক্টর। সো হুইচ ওয়ান ইজ স্কেলার কোয়ান্টিটি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, স্টার, ডিসপ্লেসমেন্ট। সো আমরা তো সবাই জানি যে ডাইভারজেন্স হচ্ছে এখানে স্কেলার কোয়ান্টিটি। এটা কিন্তু একদম পুরো মুখস্থ অ্যান্সার। ওকে, ইফ দ্য ইনিশিয়াল অ্যান্ড এন্ড পয়েন্ট অফ দ্য ভেক্টর ইজ সেম দেন দ্য ভেক্টর উইল বি। আচ্ছা দেখো, একটা ভেক্টর এর যদি ইনিশিয়াল অ্যান্ড এন্ড পয়েন্ট সেম, তার মানে কি ভেক্টরটা একটা পয়েন্টে জাস্ট একটা পয়েন্টে শুরু হয়ে ওইখানেই শেষ হয়ে গিয়েছে। ধরলাম এ থেকে শুরু হয়ে বিতেই শেষ হয়ে গিয়েছে এবং দুইটা একই পয়েন্ট, তাহলে ওটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার নাল ভেক্টর, অর্থাৎ যেটার কোনো অস্তিত্ব নেই। ওকে, ইফ এ ডট বি ইজ ইকুয়ালস টু এ ক্রস বি, এটা আবার ভ্যালু, দেন হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। আচ্ছা দেখো, আমরা যদি এ ডট বি আর এ ক্রস বি এর ফর্মুলাটা দেখি, যে এ ডট বি, এ ডট বি ইজ ইকুয়ালস টু হচ্ছে এ বি cos theta, আর এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা, রাইট? এখন যেহেতু আমাদের দুইটার মানে ইকুয়াল, তাহলে হচ্ছে এ বি cos theta ইজ ইকুয়ালস টু এ বি সাইন থিটা। আর যদি সাইন বাই, এখানে যদি cosটাকে আমি ওই দিক নিয়ে যাই আর এবি থেকে আবে এই সাইডে আনি, তাহলে হচ্ছে tan theta ইজ ইকুয়ালস টু 1, যেহেতু এবি এবি কাটাকাটি হয়ে যাবে। তো tan theta ইজ ইকুয়ালস টু 1 হলে theta ইজ ইকুয়ালস টু কত? পাই বাই 2। সো হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে পাই বাই 2। অলরাইট, সো পরের কোয়েশ্চেন, if p and q and r, sorry, p dot q and r are the lengths of the three sides of a triangle, then which of the following statement is correct? আচ্ছা দেখো, আমরা তো জানি যে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল সবসময়, সরি, দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর থেকে বড় হয়। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে যে p dot q and r are the lengths of the three sides of triangle, then which of the one is following। তাহলে এই যে p plus q, সরি, p plus q equals to 1 না, যদি আমরা p প্লাস কিউ গ্রেটার দেন আর হবে, তবেই কিন্তু এই আহ, যে সম্পর্কটা দিয়েছে সেটা কারেক্ট হবে। ওকে, দেন ইফ দ্য ফিগার অফ এ ভেক্টর ফিল্ড, এটা যদি একটা ভেক্টর ফিল্ডের ফিগার হয়, দেন হোয়াট ইজ দ্য ডাইভারজেন্স। আচ্ছা দেখো, জাস্ট হচ্ছে তোমরা এই ক্ষেত্রে যদি এরকম কোনো চিত্র দেওয়া থাকে, তোমরা জাস্ট দেখবা যে ভেক্টর ফিল্ডটা কি বাইরে বের হচ্ছে নাকি ভিতরে যাচ্ছে। যদি ভেক্টর ফিল্ডটা বাইরে হয়, তাহলে সেটার ডাইভারজেন্স সবসময় পজিটিভ হবে, ঠিক আছে? যদি ভিতরের দিকে থাকতো, যে অ্যারোগুলো ভিতরের দিকে, তাহলে সেই ক্ষেত্রে ভেক্টরের সরি ডাইভারজেন্সের ভ্যালুটা তোমার নেগেটিভ হইতো। অলরাইট, আমরা যদি পরের স্লাইডে যাই, পজ করুন।
অলরাইট, সো নেক্সট কোয়েশ্চেনে যাই যে ইফ দ্য ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফিল্ড ইজ জিরো দেন দ্য ভেক্টর ফিল্ড উইল বি, আচ্ছা দেখো যদি কোনো ভেক্টর ফিল্ডে ডাইভারজেন্স জিরো হয় তাহলে হচ্ছে জাস্ট সলিনয়েডাল। দেন দ্য রেজাল্টেন্ট ভ্যালু অফ এ এন্ড অপোজিট ভেক্টর অফ এ, আচ্ছা এটা খুবই ইজি কোয়েশ্চেন যে এ একটা ভেক্টর আর হচ্ছে অপোজিট ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর মানে হচ্ছে মাইনাস এ, একটা ভেক্টর এ পর্যন্ত গেল আবার ওখান থেকে মাইনাস এ পর্যন্ত মানে বিপরীত দিকে আসে, তার মানে কি আলটিমেটলি জিরো বা নাল ভেক্টর হচ্ছে অ্যান্সার। ওকে, if three vectors p q are represented by three sides of a triangle then which of the following is correct, আচ্ছা দেখো এটার বিষয়টা আমি কিন্তু আগেই বলেছিলাম যে আলটিমেটলি ত্রিভুজের যে ফর্মুলাগুলো আমরা জানি, থ্রি সাইডস এর যে আমরা বেসিক জিওমেট্রিতে যেগুলো পড়ছি এগুলো কিন্তু আসলে ভেক্টরের কাজে লাগে। কি যে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় আর হচ্ছে তিনটা বাহু যদি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার একটা ত্রিভুজ গঠন করতে পারবে। এখন দেখো যদি একটা ত্রিভুজ ফর্ম করতে চাই তোমার পি কিউ আর, ঠিক আছে, সো এখন তিনটা যদি ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে যদি তিনটার যোগফল একটা পয়েন্টে এসে শেষ হয়, অর্থাৎ তিনটা যোগফল যদি জিরো হয় এছাড়া কিন্তু তুমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবা না। অলরাইট, দ্য অ্যাঙ্গেল প্রডিউসড বাই আর ইজ ইকুয়ালস টু 4 i ক্যাপ মাইনাস 4 k ক্যাপ উইথ ওয়াই অ্যাক্সিস। আচ্ছা দেখো যদি আমরা ওয়াই অ্যাক্সিস এর সাথে বের করতে চাই তাহলে আচ্ছা একটা জিনিস এখানে শর্টকাট দেখাই যে 4i আর মাইনাস 4k আর ওয়াই অ্যাক্সিস এর সাথে তোমার হচ্ছে অ্যাঙ্গেল বের করতে বলছে, দেখো দুইটার কিন্তু কোফিসিয়েন্ট সেম, সো জাস্ট তোমার অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি যেহেতু কোফিসিয়েন্ট সেম এন্ড বিপরীত দিকে, সো ওয়াই অ্যাক্সিস এর সাথে তোমার অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। ওকে, A is acting at 30 angle with x axis. What is the value of the component along x axis if the value of component along y axis is 3 unit? 3 ইউনিট, আচ্ছা ঠিক আছে দেখো ওকে, সো ফার্স্টে আমরা ওয়াই অ্যাক্সিস এর অ্যালং এ যে ভেক্টরটা পাবো সেটা আমরা লিখি যে a is equal to a sin 3 ইউনিট যেহেতু ওয়াই অ্যাক্সিস এর, সো a sin 30 ডিগ্রি এন্ড sin 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, তার মানে a এর ভ্যালু কত, এর ভ্যালু কি দেওয়া আছে, আচ্ছা এর ভ্যালু দেওয়া নেই, তার মানে হচ্ছে সরি আচ্ছা 3 ইউনিট দেওয়া আছে, সো 3 ইন্টু হাফ, ওয়েট 3 ইন্টু হাফ, ওকে তার মানে হচ্ছে 3/2। এখন এ এক্স এক্স ওয়াই আমার কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, আচ্ছা এক্স অ্যাক্সিস যদি সে করতে করতে তাহলে এ কস থেটা, এর ভ্যালু কত 6 ইন্টু কস 30 ডিগ্রি রুট 3/2 বা হচ্ছে তোমার 3√3। ওকে, সো 3√3 হচ্ছে অ্যান্সার। দেন যদি যাই এ এন্ড বি আর কল্ড অপোজিট ভেক্টরস ওয়েন, আচ্ছা দেখো অপোজিট ভেক্টর বলেছে এখানে কিন্তু তোমার অনেকেই ভুল করবে কি সাইন চেঞ্জ করে দিবে যে ধরো যে কোনো একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিয়ে দিবে, এখানে কোনো অপশন, আচ্ছা ভালো যেহেতু এখানে কোনো অপশন নাই, সো এখানে কিন্তু তোমার আলটিমেটলি ভ্যালু যেটা থাকবে ওইটা জাস্ট ভ্যালুটা কোফিসিয়েন্টটা উল্টাই যাবে, সো সেক্ষেত্রে 4i আর হচ্ছে 1/4i, এইখানে এই জিনিসটা বুঝতে হয়। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ, আচ্ছা আমরা মোশন পার্টে এন্টার করছি, সো হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ অসিলেটরি মোশন, আচ্ছা অসিলেটরি মোশন খুবই ইম্পর্টেন্ট একটা মোশন, মোশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান, হার্টবিট অফ এ পারসন, হ্যালিস কমেট, অসিলেশন অফ এ সিম্পল হারমোনিক, সিম্পল পেন্ডুলাম, আচ্ছা দেখো সিম্পল পেন্ডুলাম কিন্তু সেই তোমার অসিলেটরি মোশন বা পিরিয়ডিক মোশন যেটা বলি আমরা সেটার একটা পার্ট, সো আলটিমেটলি সিম্পল পেন্ডুলামই হচ্ছে তোমার এই একটা অসিলেটরি মোশন। An object is thrown vertically upward with an initial velocity u, assuming no air resistance and acceleration due to gravity is g. What is the time takes to reach the highest point? আচ্ছা দেখো খুবই কমন একটা কোয়েশ্চেন, এটা ডিরেক্ট ফর্মুলাও আছে আমরা ডিরাইভ করি, এটা হচ্ছে তোমার g is equals to u/g, এটা তোমরা ডিরাইভ করতে দেখতে পারো, আলটিমেটলি গ্যালিলিওর যে পরন্ত বস্তু সূত্র সেই সূত্র থেকে এটা আসছে। ওকে, the distance s traveled by a freely falling body starting from rest is proportional to, আচ্ছা দেখো কি বলছে s ডিস্টেন্স s proportional to t স্কয়ার, তো
এই যে টি স্কোয়ার। হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য ট্রাজেক্টরি অফ এ প্রজেক্টাইল? এটা সবসময় প্যারাবোলিক, যে আমরা যদি কোনো বস্তুকে দূরে ছুড়ে মারি তাহলে সবসময় প্যারাবোলিক হচ্ছে ট্রাজেক্টরিতে যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্লোপ অফ লাইন পিকিউ? আচ্ছা দেখো, পিকিউ এই যে লাইন, আমরা স্লোপ কি জানি, হাঁটা বাই হচ্ছে ঢাল। সো এখানে এক্স এক্সিসের অক্ষে এক্স এক্সিসে কতটুক যাচ্ছে ডেল এক্স, আর ওয়াই এক্সিসে কতটুক যাচ্ছে ডেল টি। তো আলটিমেটলি ডেল এক্স বাই ডেল টি হচ্ছে তোমার এখানে স্লোপ, মানে এক্স অক্ষে যতটুক যায় ডিভাইডেড বাই ওয়াই অক্ষে যতটুক যায়। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ভিটি গ্রাফ ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য স্টিমুলাস? আচ্ছা দেখো, আমরা জাস্ট চেক করব যে এখানে সময় পার্থক্য কত, সব জায়গায় হচ্ছে 0.5 সেকেন্ড করে, অ্যান্ড ভেলোসিটি ডিফারেন্স 20, 20, এখানেও 20, এখানে 110। হঠাৎ দেখো ডিফারেন্স 20 ছিল, হঠাৎ করে 110 হয়ে গেছে। আর এখানে সময়ের গ্যাপ কিন্তু জাস্ট এখানে 0.5 করে, এখানে 0.75 করে। আমরা যদি এইখানে অ্যাক্সেলারেশনটা চেক করি, a is equals to v by t, সো v এখানে কত 10। আলটিমেটলি আমি যদি ডিভিশনটা ডিফারেন্সটা চেক করি, তাহলে হচ্ছে 20 ডিভাইডেড বাই 0.5, ঠিক আছে, এটা জাস্ট থাকুক এমনি। আর যদি আমরা এই লাস্ট পার্টের অ্যাক্সেলারেশনটা চেক করতে চাই, এ আই ধরলাম আর এ জে ধরলাম, সেই ক্ষেত্রে ডিফারেন্স কত, ভেলোসিটি ডিফারেন্স 110, আর সময় ডিফারেন্স 0.75। দেখো এই ভ্যালুটা কিন্তু, এই যে এ জে এর ভ্যালুটা কিন্তু এ আই এর ভ্যালু থেকে অনেক অনেক বড়। সেই জন্যই আমাদের গ্রাফে যেটা আমরা দেখতে পারতেছি যে অনেক, এই দুইটা গ্রাফ তো হবেই না, কারণ এইটা তো আলটিমেটলি সেম অ্যাক্সেলারেশন রাখতেছে না, অ্যাক্সেলারেশন যেহেতু চেঞ্জ হচ্ছে। এখানে কি হচ্ছে, এইখানে অ্যাক্সেলারেশন তোমার নাই হয়ে গেছে। দেখো ভেলোসিটি আর টাইম যেহেতু টাইমের সাথে সমান্তরাল হয়ে গেছে, তার মানে এখানে ভেলোসিটি অ্যাক্সেলারেশন জিরো হয়ে গেছে, কিন্তু আসলে অ্যাক্সেলারেশন জিরো হয় নাই, আরো বাড়ছে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, ম্যাক্সিমাম অ্যালিটিউড অফ প্রজেক্টাইল থ্রোন ভেলোসিটি ভি নট এট অ্যাঙ্গেল থিটা নট ইজ, এইটা সূত্র যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 ডিভাইড বাই 2g। The equation of displacement of moving object is এত, what would be the velocity after 2 seconds? আচ্ছা দেখো খুবই ইজি, এটা হচ্ছে আমরা একটু ক্যালকুলাস দিয়ে করব। দেখো কিভাবে কি করা যায়। তোমার এক্স এর যে ইকুয়েশন দিয়ে দিয়েছে, এটাকে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ 4t স্কোয়ার প্লাস 3t, এটাকে আমি dx বাই dt করব, এক্সটা না লিখলেও হয়, dd করব। করলে যেটা আসে দেখি আমরা, 8t প্লাস 3। ওকে, সো এখন ভেলোসিটি আমার বের করতে বলেছে কি 2 সেকেন্ড, তার মানে টি এর ভ্যালু 2 বসাই দিব। সো 16 প্লাস 3 হচ্ছে 19, 19 is the answer. Alright, then which of the following gives the time to reach maximum altitude for an object thrown vertically upward with velocity u? আচ্ছা দেখো, এটা আমরা ফার্স্টেই একটা কোশ্চেন দেখছিলাম যে এটার অ্যান্সার হচ্ছে u বাই g। which of the following is correct according to the figure? আচ্ছা দেখো কি ভেলোসিটি আর টাইমের গ্রাফ দিছে, এন্ড এটা কিন্তু দেখা যাচ্ছে একটা স্ট্রেট লাইনের মতোই, ঠিক আছে। সো অপশন দেখি, the object is moving with uniform velocity, object is moving with variable acceleration, moving with uniform acceleration, object is moving in a non uniform plane। আচ্ছা দেখো লাস্টেরটা তো বাদই দিলাম, প্রথম তিনটা আমরা যদি দেখি কোনটা হবে। এর আগে যখন তোমাদের আমি অ্যাক্সেলারেশন একটা গ্রাফের ম্যাথ করাইলাম, ওখানে দেখছো যে অ্যাক্সেলারেশন যদি ইউনিফর্ম হয়, অ্যাক্সেলারেশন যদি না বাড়া কমা করে, তাহলে কিন্তু এটা একটা স্ট্রেট লাইন হবে, আপওয়ার্ড স্ট্রেট লাইন হবে। আমরা কিন্তু দেখতে পারতেছি ভেলোসিটি আর টাইমের গ্রাফটা আপওয়ার্ড স্ট্রেট লাইন, অর্থাৎ এখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কাজ করতেছে। যদি ইউনিফর্ম ভেলোসিটি কাজ করতো, তাহলে সেখানে এটা হচ্ছে এই এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয়ে একটা স্ট্রেট লাইন হইতো, আর ভেরিয়েবল হইলে তো উল্টাপাল্টা গ্রাফ হইতো। ওকে, ফোর্সে যাই। এ হুইল অফ মাস m6 হ্যাজ এ রেডিয়াস অফ জাইরেশন k
30. If an angular acceleration of a 3 radical per second square required, what torque must be applied? আচ্ছা দেখো, টর্কের ক্ষেত্রে যদি যাই, এখানে আমাদের ওই যে জড়তার ভ্রামক যে আই, ওইটার একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা একটু বের করি আমি। ওকে, সো আই ইজ ইকুয়ালস টু এখানে এম কে স্কোয়ার, যেহেতু হুইল বলছে মানে চাকা বলছে, এম এর ভ্যালু কত, 6, কে এর ভ্যালু হচ্ছে 30। আচ্ছা, কে এর ভ্যালু দেখো 30 সেন্টিমিটার করছে, তার মানে কিন্তু মিটার নিতে হবে, 0.3 স্কোয়ার। এটা কিন্তু একটা চালু একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, সেন্টিমিটার দিয়ে দিচ্ছে, মিটারে নিতে হবে। সো অ্যান্সার এখানে আসে 0.54। আর হচ্ছে এই গেল আই এর ভ্যালু, আর হচ্ছে টর্ক বের করতে হবে, টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা, যেখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া, আর আলফা হচ্ছে 3 রেডিক্যাল পার সেকেন্ড, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলা হয়। সো আই এর ভ্যালু হচ্ছে 0.54 ইন্টু 3। এরপর আই গেস যেটা অ্যান্সার আসে মোস্ট প্রবাবলি 1.62 অ্যান্সার হবে। হোয়াট ইজ দ্য ইন্টারমিডিয়ারি অ্যাঙ্গেল বিটুইন অ্যাকশন অ্যান্ড রিয়াকশন? আচ্ছা দেখো, সহজ কথা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত দেবে। নিউটনের থার্ড ল ওয়াইজ আমরা জানি যে এটা হচ্ছে সবসময় বিপরীত দিকে, অর্থাৎ 180 ডিগ্রি বরাবর কাজ করে। হোয়াট ইজ দ্য লঞ্চ অ্যাঙ্গেল ফর ম্যাক্সিমাম ডিস্টেন্স? আচ্ছা দেখো, এটা আমরা যে মোশন করছিলাম ওখানে প্রজেক্টাইলে বলছিলাম যে ওটা সবসময় প্যারাবোলিক হয়, এন্ড একটা প্যারাবোলিক প্রজেক্টাইল সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারবে যখন ওই প্রজেক্টাইলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টার্ট হবে। How many times is the moment of inertia for a thin and symmetrical bar with respect to an axis that goes through bar? আচ্ছা, মানে আলটিমেটলি আমাদের দেখতে হবে যে কোন দুইটা অবজেক্টকে সিলেক্ট করেছে, ঠিক আছে। এরপর ওই দুইটা অবজেক্টের যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে দুইটাকে আমরা যদি রেশিও বের করতে চাই, তাহলে হচ্ছে অ্যান্সারটা চলে আসবে। আমি দুইটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বলতেছি। সো আই এইচ, যেটা মানে এইচ বরাবর যেটা আই আসবে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা হচ্ছে 1/3 ml স্কোয়ার, আর সেন্টার বরাবর যেটা হবে আইসি, সেটা হবে 1/12 ml স্কোয়ার। সো দেখতেই পারতেছো এখানে তোমার আলটিমেটলি রেশিওর ভ্যালু কিন্তু হচ্ছে 4 আসবে। একটা জিনিস তোমরা খেয়াল করে নিও যে কোনটার পার্সপেক্টিভে কোনটা রেশিও বের করতে বলছে। এই সেম কোয়েশ্চেনটাই যদি পার্সপেক্টিভটা চেঞ্জ করে দিত, অ্যান্সার কিন্তু 1/4 চলে আসতো, ঠিক আছে। সো পার্সপেক্টিভটা আমাদের দেখতে হবে। A body of weight 6 Newton is being pulled by a force of 6 Newton according to the diagram. The apparent weight, আচ্ছা দেখো apparent weight আমরা ইজিলি ভেক্টর কম্পোনেন্ট দিয়ে বের করতে পারি। যে দেখো এইখানে তোমার যে অবজেক্ট সেটার ওয়েট দিছে 6 নিউটন এন্ড 60 ডিগ্রি বরাবর উপরের দিকে 6 নিউটন বরাবর কাজ করতেছে। সো আমার আলটিমেটলি কি ওয়েট, এটার এই ওয়াই অ্যাক্সিস বের করতে, ওয়াই অ্যাক্সিস যেটা ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমার এটা অ্যাপারেন্ট ওয়েটটা কাজ করতেছে, এটাই বের করতে হবে। সো ওয়াই অ্যাক্সিস এর ওয়াইজ আমরা কি জানি কম্পোনেন্ট বের করার ক্ষেত্রে, যে ধরি এটা যদি 6 এম হয়, এম কস যে কোণ দিয়ে রাখছে 60 ডিগ্রি, এটা যদি এক্স অ্যাক্সিস এর বরাবর হইতো তাহলে জাস্ট এখানে সাইন হয়ে যেত, বাকি সব সেম। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 6, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, 3। So 3 is the answer. Two identical spheres x and y are shown below. আচ্ছা, initially sphere x is moving towards y with v velocity and y is not moving. If they engage in an elastic collision, what will happen? আচ্ছা দেখো, ইলাস্টিক কলিশন বা যে ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো মানে কি বলে মোমেন্টাম লুজ হয় না, সেটাকে আলটিমেটলি ইলাস্টিক কলিশন বলা হয়। সো অপশনগুলো দেখি, মুভিং রাইটওয়ার্ডস উইথ হাফ ভেলোসিটি, মুভিং রাইটওয়ার্ডস উইথ হাফ ভেলোসিটি। আলটিমেটলি দুইটা যেহেতু হাফ ভেলোসিটি ভি ভেলোসিটিতে আসছে, হাফ ভেলোসিটিতে যাবে না। আলটিমেটলি যেহেতু এইটা স্থির ছিল এন্ড এটা মুভিং ছিল, আলটিমেটলি এক্সটা স্থির হয়ে যাবে এন্ড ওয়াইটা আবার সেম ভি ভেলোসিটিতে রানিং শুরু করে দিবে, এই যে। সো স্টপস মুভিং রাইটওয়ার্ডস উইথ ভি ভেলোসিটি। which one is the conservation of which one of is the conservation force? আচ্ছা, যেটা হচ্ছে মানে কনজারভেশন থাকে সেটাকে কনজারভেশন ফোর্স বলা হয়। রেজিস্ট্যান্স অফ এয়ার, এটা একটু ঘর্ষণ, তো এখানে অনেক হচ্ছে মোমেন্টাম লস হয়। ফ্রিকশনাল ফোর্স ঘর্ষণ, ভিসকোসিটি ফোর্স এটাও সেম। এই তিনটাই হচ্ছে ফোর্স রিলেটেড
সরি ঘর মানে ফ্রিকশন রিলেটেড ফোর্স, তো এই কারণে এখানে হচ্ছে মোমেন্টাম বা কনজারভেশনটা হয় না। আলটিমেটলি ইলেকট্রিক্যাল ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। হুইচ ওয়ান অফ দেম ডাজ নট ফলো রিভার্স স্কোয়ার ল? আচ্ছা, রিভার্স স্কোয়ার ল হচ্ছে তোমার এই কোহেসিভ ফোর্সটা কাজ করে। তোমরা রিভার্স স্কোয়ার লটা তোমাদের বইয়ে নাই, এটা তোমরা গুগল করে একটু দেখতে পারো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? আচ্ছা দেখো এখানে কিসের সূত্র দিচ্ছে, এলটা কি? এলটা হচ্ছে মোমেন্টাম ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো আলটিমেটলি আমরা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি না হয় লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি মোমেন্টাম পি দিয়ে প্রকাশ করে, পি ইজ ইকুয়ালস টু এম ভি। অ্যান্ড যদি এটা অ্যাঙ্গুলার মোমেন্টামে যায়, এল ইজ ইকুয়ালস টু তোমার এম এর জায়গায় হচ্ছে পি আর ভি এর জায়গায় আর, অর্থাৎ আর ক্রস পি। ডাইমেনশন অফ ফোর্স কনস্ট্যান্ট ইজ, আচ্ছা দেখো ফোর্স কনস্ট্যান্ট, আমরা যদি ফোর্সের একদম সূত্র থেকে আসি তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম তো এমই, আর এ কে লেখা যায় কি ভি মাইনাস ইউ বাই টি। এম এর হচ্ছে তোমার ডাইমেনশন হচ্ছে এম, বড় হাতের এম। ভি মাইনাস ইউ এর হবে হচ্ছে তোমার এম, এম না সরি এল। এল টি মাইনাস টু ডিভাইডেড বাই টি, আলটিমেটলি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এম এল। সরি, তো কি ভুল করলাম, একটা এ তো থাকার কথা, এল টি ইনভার্স টি এম এ ভি মাইনাস ইউ বাই টি, এম এল টি ইনভার্স তো থাকার কথা। একটু আমি চেক করে নিই। Dimension of force constant. ও সরি 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 সরি, আমরা এফ ইকুয়ালস টু এম এ না, এখানে একটা ভুল হয়েছে, এটা পরে কেটে দিতে হবে বুঝছেন ভাই, এটা পরে কেটে দিতে হবে। হ্যাঁ ফোর্স কনস্ট্যান্ট, দূর শালা আমি তো ভুলাই লাইছি। আচ্ছা বুঝছি, সমস্যা নেই, বুঝবো না। আচ্ছা এফ ইজ ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে। অলরাইট, সো ফোর্স ডাইমেনশন অফ ফোর্স কনস্ট্যান্ট ইজ, আমরা আগে ফোর্স কনস্ট্যান্টটা দেখি যে যদি এটা স্প্রিং এর বেসিসে কাজ করা হয়, সো এফ ইজ ইকুয়ালস টু কে এস, ঠিক আছে। আলটিমেটলি এফ প্রপোর্শনাল টু এক্স থেকেই এই ফর্মুলাটা আসছে, তো কে ইজ ইকুয়ালস টু এফ বাই এস, ঠিক আছে। সো এফ এর কি এম এল টি ইনভার্স টু আর এস হচ্ছে এল, সো এল এল কাটা, আলটিমেটলি এম টি ইনভার্স টু হচ্ছে তোমার ডাইমেনশন অফ ফোর্স কনস্ট্যান্ট। Okay, what will be the value of the component of the horizontal force if a lawn roller is pulled with theta angle to the horizontal with force F? আচ্ছা দেখো আলটিমেটলি আমাদের ফোর্স তো F বলছেই, তো F টা থাকবে আর আমাদের কোন এক্সিসের ভিত্তিতে কাজ করতেছে সেটা বুঝতে হবে। লন রোলার pulled with theta angle to the horizontal axis, তাহলে horizontal axis মানে কি তোমার, ধরো আমরা যদি এক্স ওয়াই এক্সিস চিন্তা করি একটু ভালো করে আঁকি, এক্স ওয়াই, এইখানে ধরো লন রোলারটাকে এইভাবে টানা হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু এই লন রোলারটাকে কোন দিকে টানা হচ্ছে, পুল পুল তার মানে হচ্ছে টানা হচ্ছে এদিকে, তাহলে আলটিমেটলি কি এটা হচ্ছে তোমার এফ কস থেটা, যেটা হচ্ছে তোমার এই হরাইজন্টাল এক্সিসের সাথে
কাজ করবে, আর যদি ভার্টিক্যাল বলা হয়তো তাহলে এফ জাস্ট সাইন থেটা হয়ে যেত, বাকি সব সেম। ওকে, ওয়ার্কে যাই, ডাইমেনশন অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি ডাইমেনশন আবার আমরা বের করি, দেখি কিভাবে বের করা যায়। ডাইমেনশন এন্ড হচ্ছে তোমার ইউনিট, এই দুইটা খুবই কমন কোয়েশ্চেন এই এই এক্সামে। সো এটা তোমরা মুখস্থ করে নিও, আর যদি মুখস্থ না করে দেন এন্ড দেন ক্যালকুলেশন করে তোমরা বের করতে পারবা। সো কাইনেটিক এনার্জি মানে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, এফ এর হচ্ছে কি এম, সরি এম এল না, এম টি ইনভার্স টু টি ইনভার্স টু, আর হচ্ছে এস কি এল। সো আলটিমেটলি এম এল টি ইনভার্স টুই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি এর ডাইমেনশন। দেখি কোথায় আছে, আচ্ছা এখানে তো স্কোয়ার, এল স্কোয়ার টি ইনভার্স টু আসছে করতে এম কে এক্স স্কোয়ার কি ঠিক আছে না ভাই? দেখেন তো। আমার তো চ্যাট জিপিটি একটা বলতেছে না, আমার তো এটাই লাগতেছে। হুম, মাইনাস টু এল কিভাবে হয়? এটা থামান, থামান এটা। হ্যাঁ, পজ দেন, পজ দেন, ক্লোজ দেন। অলরাইট, সো ওয়ার্কে ডাইমেনশন অফ কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি ফর্মুলাটা আমরা যদি লিখি, কে ই, কে ই ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এম এর জন্য আসবে এম, ভি এর জন্য হচ্ছে এল টি ইনভার্স মাইনাস ওয়ান, এইটার স্কোয়ার, অর্থাৎ এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটাই হচ্ছে তোমার ডাইমেনশন অফ কাইনেটিক এনার্জি, ওই এই। For a particle in free fall, at what height will its kinetic energy be twice as its potential energy upon release from a height h from the ground? আচ্ছা, এই জিনিসটা জাস্ট আমি একটা কনসেপ্ট দিয়ে বুঝাই, যে এই রিলেটেড যে কোনো ম্যাথ তোমরা খুবই ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো, যদি আমরা একটা কোনো বস্তুকে এইচ উচ্চতা থেকে বললাম এই হাইটটা হচ্ছে এইচ, ফ্রিলি ছেড়ে দেই, তাহলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে এখানে কত রেশিওটা কি বলছে, এখানে রেশিওটা কি বলছে, টোয়াইস হচ্ছে কাইনেটিক এনার্জি, টোয়াইস ইজ পোটেনশিয়াল এনার্জি, মানে কে ই ইজ ইকুয়ালস টু টু পি ই। ঠিক আছে, আলটিমেটলি রেশিও কত, 1:2 এর রেশিও। তো এই দুটো যোগ দিব, কত হবে 3। আমরা এখন কি করবো, এই পুরো হাইটটাকে, যে টোটাল হাইট এটাকে 3 দিয়ে ভাগ দিব, এইচ ডিভাইডেড বাই 3। এখন আমরা দেখ কনসেপ্টে আসবো যে আলটিমেটলি বড় কোনটা, বড় হচ্ছে তোমার কেই। একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলানো হবে, উপরের অর্ধেকের যদি চিন্তা করো, উপরের দিকে তোমার কেই বেশি হবে না নিচের দিকে কেই বেশি হবে? অবশ্যই নিচের দিকে কেই বেশি হবে। সো হাইটের ক্ষেত্রে যে টোটাল হাইট, এইটা নিচের দিকে কাউন্ট করে যদি আমরা এইচটা বের করি, অর্থাৎ এইচ কে 3 দিয়ে ভাগ দিলাম, ধরুন এইচ হচ্ছে তোমার 50, 60 হোয়াট এভার ইট ইজ, এইচ কে যদি 3 দিয়ে ভাগ দিই, ওটা কিন্তু আলটিমেটলি হাফের থেকে কম হবে। সো আমরা নিচ থেকে যদি h/3 কাউন্ট করি, ধরলাম এইটা হচ্ছে h/3, এই ডিস্টেন্সটায় তোমার কে ইজ ইকুয়ালস টু 2p এটা স্যাটিসফাই করবে। সো আলটিমেটলি যেহেতু আমার গ্রাউন্ড থেকে হাইট হচ্ছে কনসিডার করতে হবে, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে তোমার হচ্ছে h/3। তোমাদেরকে আমি আরেকটু বলে দিই, অন্য যে কোনো কোয়েশ্চেন ধরো এখানে যদি উল্টা হইতো, যে কে ডাবল হয়ে যেত পি থেকে, তাহলেও কি হবে আমি জাস্ট বুঝাই দিই, তাহলে তোমরা পরবর্তী খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। জাস্ট যদি এরকম হইতো তখন কি হইতো, আলটিমেটলি উপরের দিকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা বেশি থাকতো, সব তখন কি উপর থেকে আমি h/3 কাউন্ট করতাম।
উপর থেকে ধরলাম এটুক হচ্ছে h/3। সো গ্রাউন্ড থেকে সেটার হাইট কত? গ্রাউন্ড থেকে সেটার হাইট কিন্তু তোমার h, ওয়েট ঠিক মতো লিখি, h-h/3 আলটিমেটলি হচ্ছে তোমার 2/3h। এটা কিন্তু অ্যান্সার হইতো যদি এই কন্ডিশনটা থাকতো। ঠিক আছে, সো এই পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জির রেশিও নিয়ে রেগুলার কোশ্চেন আসে। এটা খুবই ইজিলি, খুব তাড়াতাড়ি তোমরা কনসেপ্ট দিয়ে অ্যান্সার করতে পারবা যদি তোমরা ফর্মুলার ঝামেলা না চাও। ওকে, from which of these angles between force and displacement is the work done maximum? আচ্ছা, work done এর আমরা ফর্মুলা কি? W is equals to Fx cos theta। এখন দেখো থেটার ভ্যালু, মানে থেটার ভ্যালু কত হলে এই cos থেটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, সেটাই কিন্তু আলটিমেটলি এই W এর ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দিবে। কারণ আলটিমেটলি F যাই হোক, cos থেটার ভ্যালু যদি কম হয় তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ফোর্স, সরি ম্যাক্সিমাম ওয়ার্ক পাবো না। সো cos থেটার ভ্যালু যদি cos থেটার ভ্যালু যদি 1 এর দিকে যায় আর থেটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি যে দিকে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা ম্যাক্সিমাম হচ্ছে ওয়ার্ক পাবো, অর্থাৎ থেটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি হইতে হবে। ওকে, ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট এ ফোর্স when the angle between the force and displacement। আচ্ছা দেখো, ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট এ ফোর্স মানে মাইনাস, সহজ কথা, তাহলে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে কিন্তু cos থেটার ভ্যালু নেগেটিভ আসে, তো এখানে 90 থেকে 180 ডিগ্রি অ্যান্সার হবে। হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ কাইনেটিক এনার্জি, এটা আমরা বের করছি ml² T ইনভার্স 2। weightlifter applies 100 Newton of force to lift a dumbbell of mass 50 kg। সহজ কথা, তোমার পোটেনশিয়াল এনার্জি যে ফর্মুলা W is equals to mgh বসাই দিলে তোমার অ্যান্সার আসবে 400 জুল। ওকে, which of these an example of work done by a variable force? আচ্ছা দেখো, ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে কি হয়, তখন হচ্ছে Fs dx এই ফাংশনটা চলে আসে, যেখানে Fx হচ্ছে তোমার সেই ওয়ার্কের ফাংশন, সরি ওয়ার্কের ফাংশন না, ফোর্সের ফাংশন, যেটা তোমার dx এর সাথে গুণ করে আমরা হচ্ছে ওয়ার্কটা আলটিমেটলি বের করতে পারবো। ওকে, if an iron sphere and a tennis ball of same volume has equal momentum, which of the following statement is true? আচ্ছা দেখো, আয়রন স্ফিয়ার has more kinetic energy, টেনিস বল has more kinetic energy। দেখো কোনটার ভর বেশি? অবশ্যই আয়রনের ভর বেশি, তার মানে তোমার কাইনেটিক এনার্জি কোনটার, সরি কি কাইনেটিক এনার্জি, হ্যাঁ কাইনেটিক এনার্জি কোনটার বেশি হতে হবে? অবশ্যই টেনিস বলের বেশি হতে হবে, কারণ টেনিস বলে তোমার ভেলোসিটি বেশি হয়ে যাবে। ও ডান।